জঙ্গলমহল নামটার সঙ্গে আমরা সবাই মোটামুটিভাবে পরিচিত। বিশেষত মাওবাদী পিরিয়ডে জঙ্গলমহল নামটা আরও বেশি করে সকলের নজরে এসেছে। কিন্তু এটা কি জানেন এই জঙ্গলমহলের নামের ইতিহাস প্রায় 200 বছরেরও বেশি পুরনো। একটা সময় বাংলার পশ্চিমের সমগ্র অংশকেই জঙ্গলমহল বলা হতো। একটা সময় ইংরেজরা সাঁওতাল মুন্ডাদের মতো আদিবাসী জনজাতিকে বাগে আনার জন্য জঙ্গলমহলের 23টা পরগনা নিয়ে জঙ্গলমহল জেলা সৃষ্টি করেছিল। সেটাই সময়ের সঙ্গে সঙ্গে কমতে কমতে এখন মাত্র 23টা ব্লকে এসে দাঁড়িয়েছে। আসলে যে স্বাধীনতার প্রায় 100 বছর আগে জঙ্গলমহল জেলা বিলুপ্ত হয়ে গিয়েছিল। 2000 সালের পর মাওবাদী অভ্যুত্থানে আবার শোনা যেতে থাকে জঙ্গলমহল নামটা। সেই সময়ের কথা মোটামুটিভাবে আমরা সবই জানি, কিন্তু জঙ্গলমহলের প্রাচীন ইতিহাস, জঙ্গলমহল জেলার জন্ম আর মৃত্যু আজ যে ইতিহাসের পাতায় ফসিল হয়ে আছে। আসলে আমরা মাঝে মধ্যেই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ঘুরতে যাই। বর্ষায় যেহেতু বেশিরভাগ ফরেস্টই বন্ধ থাকে, তাই বর্ষার প্রাণবন্ত হয়ে ওঠা জঙ্গলের স্বাদ নিতে আমরা বরাবরই চলে যাই শালপিয়ালের ঘন জঙ্গলে। কিন্তু এসব জঙ্গলের ইতিহাস যে এতটা সমৃদ্ধ তা আগে জানা ছিল না। তাই আজ জঙ্গলমহলের জানা অজানা নানান বিষয় নিয়ে কথা বলবো, ঘেঁটে দেখব এই জঙ্গলের প্রাচীন ইতিহাস। তো চলুন শুরু করা যাক। জঙ্গলমহল মানেই আমাদের চোখে ভেসে ওঠে মাওবাদী, পুলিশি অভিযান আর জঙ্গলমহলের রাস্তায় রাস্তায় গাছ ফেলে রাস্তা কেটে প্রতিরোধ। খবরের চ্যানেলে একটা সময় তো এগুলোই দেখেছি আমরা। কিন্তু এটা কি জানেন আজ থেকে 250 বছর আগে ঠিক এইভাবেই জঙ্গলমহলে ইংরেজদের অভিযান রুখতে রাস্তায় রাস্তায় গাছ ফেলে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল। আসলে বহু যুগ আগে সুবর্ণরেখা নদীকেই নাকি বাংলা আর উড়িষ্যার সীমানা ধরা হতো। আর এই চুক্তি করেছিলেন বাংলার নবাব আলীবর্দী খাঁ আর মারাঠা সর্দার রঘুজী ভোসলে সেই 1751 সালে। পরে 1957 সাল থেকে ইংরেজ কোম্পানি প্রথম বাংলার পশ্চিম দিকে সুবিস্তৃত অরণ্যভূমিকে জঙ্গলমহল বলে উল্লেখ করে। তখন কিন্তু জঙ্গলমহলের রাজারা জমির মালিক ছিলেন না, ছিলেন শুধু প্রতিনিধি মাত্র। কেবল কর হিসেবে প্রজাদের কাছ থেকে কেবল একটা ভাগ পেতেন তারা। পরে অবশ্য জঙ্গলমহলের স্থানীয় সর্দাররাও জোর করে রাজা হয়ে উঠেছিল। এরপর ইংরেজদের আগমন। 1765 সালে দেওয়ানি লাভ করার পর ইংরেজরা জঙ্গলমহলের রাজস্ব আদায়ের আগ্রহ প্রকাশ করে। অনেক রাজাই সেই সময় বাড়তি রাজস্ব দানের বশ্যতা স্বীকার করেননি। রামগড়, লালগড়, জামবনি, শিলদার রাজারা প্রথমে ইংরেজদের কাছে বশ্যতা স্বীকার করেননি। তার সঙ্গে বাদশা দেন ধলভূম, মলভূম আর ময়ূরভঞ্জের রাজারাও। তারাও তখন রাজস্ব দানে ইংরেজদের বশ্যতা স্বীকার করেননি। কোনোভাবেই তারা ইংরেজদের পাত্তা দেননি। ইংরেজ প্রতিনিধিদের তখন কপালে ভাঁজ, কি করা যাবে? যে কোনো প্রকারে তো তাদের অতিরিক্ত রাজস্ব দানের বশ্যতা স্বীকার করাতে হবে। তাই 1767 সালের জানুয়ারি মাসে মেদিনীপুরের রেসিডেন্ট গ্রাহামের নির্দেশে এনসাইন ফার্গুসন 4 কোম্পানির সিপাহী আর কয়েকজন ইউরোপীয় সার্জেন্ট নিয়ে জঙ্গলমহল অভিযান করেন। এদিকে সেই সময়ের রাজারা পরস্পরের সঙ্গে হিংসার কারণে জোট বেঁধে লড়াই করতেও পারেননি। তাই ফার্গুসন সহজেই জঙ্গলমহলে প্রবেশ করেন। একে একে ঝাড়গ্রাম, রামগড়, লালগড়, জামবনি ও শিলদার রাজারা বাড়তি রাজস্ব দানের বশ্যতাও স্বীকার করে নেয়। কিন্তু ধলভূম আর ময়ূরভঞ্জের রাজারা তখনও বশ্যতা স্বীকার করেননি। বরং ধলভূমের রাজা ফার্গুসনকে আটকাতে রাস্তায় রাস্তায় গাছ কেটে ফেলে রেখে প্রতিরোধ গড়ে তুললেন। এই তো কয়েক বছর আগেও মাওবাদী পিরিয়ডে পুলিশি অভিযান রুখতে লালগড় সহ জঙ্গলমহলের রাস্তায় রাস্তায় এইভাবেই তো গাছ কেটে অবরোধ গড়ে তোলা হয়েছিল। প্রায় 250 বছরের ইতিহাসের সঙ্গে কি অদ্ভুত মিল, তাই না?
যাই হোক, সমস্ত বাধার প্রাচীর ভেঙে ফার্গুসন যখন ধলভূমে পৌঁছালেন তখন দেখেন পুরো এলাকা জনশূন্য। শস্যের গোলায় আগুন ধরিয়ে দিয়ে রাজা পালিয়ে গেছেন। তাই ফার্গুসন রাজাকে ধরতে না পেরে তার ভাইপো জগন্নাথ ধলকে সেখানকার রাজা করে দেয়। তবে পরবর্তীকালে তিনিও মাঝে মধ্যেই ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ গড়ে তুলতে থাকেন। ইংরেজরা একসময় জগন্নাথ ধলকেও বিদ্রোহে পরাজিত করে। জগন্নাথ আত্মরক্ষার জন্য অবশেষে ময়ূরভঞ্জে পালিয়ে যান। দেওয়ানি লাভের পর কিভাবে আরো বেশি করে রাজস্ব আদায় করা যায় সেই দিকেই তখন একমাত্র ধ্যান জ্ঞান ছিল ইংরেজদের। এমনকি তারা নিষ্কর জমির উপরও রাজস্ব বসাতে শুরু করলেন। ফলে প্রজাদের উপর বাড়তে লাগলো অতিরিক্ত করের বোঝা, বাড়ল অত্যাচার। শুধু কি তাই, পাইকার জায়গির বাজেয়াপ্ত হওয়া শুরু হয়ে গিয়েছিল। এদিকে আবার রাজা আর পাইকাররাও উচ্চহারে কোম্পানির নির্ধারিত খাজনা দিতে পারছিলেন না। তখন শহরের মহাজনদের কাছ থেকে ঋণ নেওয়া শুরু করলেন। রাজারা ঋণ পরিশোধ করতে না পারায় ক্ষমতার বলে একসময় এই মহাজনরাই হয়ে উঠল জঙ্গলমহলের নতুন জমিদার। জমি নয়, বরং বাড়তি মুনাফাই ছিল তাদের একমাত্র লক্ষ্য। ইংরেজরা বেশি করে রাজস্ব আদায়ের জন্য চাপ দিতে লাগলো জঙ্গলমহলের রাজা ও জমিদারদের। তাই জমিদাররাও তখন আবার চাপ দিতে লাগলো কৃষক প্রজাদের। ফলে রাজা যেমন খাজনা দিতে গিয়ে নিঃস্ব হতেন, প্রজারাও তেমনি। সেই সঙ্গে পাইকাররা তো আগে থেকেই ক্ষিপ্ত হয়েছিলেন। তাই জঙ্গলমহল জুড়ে রাজা, পাইকার ও প্রজারা সকলে মিলিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে একটা সময় প্রতিরোধের রাস্তা বেছে নিলেন। গড়ে তুললেন কৃষক বিদ্রোহ, যা ইতিহাসে চুয়ার বিদ্রোহ নামে পরিচিত। 1765 সালে শুরু হওয়া এই বিদ্রোহ চলেছিল 35 বছর ধরে। অবশেষে 1800 সালে শান্তি প্রতিষ্ঠার প্রয়াস দেখা যায়। ওদিকে 1803 সালে ময়ূরভঞ্জের রাজা তখন ইংরেজদের বশ্যতা স্বীকার করে নিয়েছিলেন। জঙ্গলমহলের এই দীর্ঘ পরাক্রমী আন্দোলন আর বিদ্রোহের পর ইংরেজরা বুঝেছিলেন যে এভাবে চলতে পারে না, এতে সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা যাবে না। তাই প্রশাসনিক সুবিধার্থে একটি আইন তৈরি করলেন। রেগুলেশন অ্যাক্ট 1805 সালের এই আইন অনুসারে ইংরেজরা তখন জঙ্গলমহলের 23টি পরগনা নিয়ে গড়ে তুললেন জঙ্গলমহল জেলা। এই 23টা পরগনায় নেওয়া হয়েছিল পাচেত সহ এখনকার বীরভূম জেলা থেকে 15টি, বর্ধমান থেকে 3টি, আর বাকি 5টি ছিল বারভূম, মালভূম, অম্বিকানগর, শিমলিপাল, ভালাইডিহা। একজন ইংরেজ ম্যাজিস্ট্রেট এবং তার সসৈন্য ছিলেন জেলার দায়িত্বে। আর এই জঙ্গলমহল জেলার সদর দপ্তর ছিল বাঁকুড়া। তবে রাজস্ব আদায়ের বিষয়টা পরিচালিত হতো বীরভূম থেকে। নতুন এই জেলার শান্তি শৃঙ্খলার জন্য 2টি সামরিক শিবিরও গড়ে উঠেছিল, একটি ঝালদাতে, অন্যটি রঘুনাথপুরে। 1833 সাল পর্যন্ত এই জঙ্গলমহল জেলার অস্তিত্ব টিকেছিল। এভাবেই বেশ কিছুদিন শান্ত থাকার পর আবার শুরু হলো বিদ্রোহ, যার নেতৃত্বে ছিলেন গঙ্গা নারায়ণ। উত্তরাধিকার নিয়ে ইংরেজদের সঙ্গে তার বিরাট মতানৈক্য ঘটেছিল, এমনকি ইংরেজদের ব্যবহারে অসন্তুষ্টও ছিলেন। অন্যদিকে উত্তরোত্তর অত্যাচার আর খাজনা আদায়ের প্রবল চাপে স্থানীয় সর্দাররা তো আগে থেকেই ক্ষিপ্ত হয়েছিলেন। তাই গঙ্গা নারায়ণ ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতেই সর্দাররাও সেই বিদ্রোহে যোগ দিলেন। আবার অগ্নিগর্ভ হয়ে উঠল জঙ্গলমহল। বরাভূমের জমিদারকে বিদ্রোহে হত্যা করলেন গঙ্গা নারায়ণ। ওই জমিদার নাকি আবার ইংরেজদের বন্ধু ছিলেন। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মিস্টার ডেটন গঙ্গা নারায়ণের বিদ্রোহকে দমন করার জন্য উঠে পড়ে লাগলেন। দীর্ঘ লড়াইয়ের পর অতি কষ্টে সেই বিদ্রোহকে তিনি দমন করতে পেরেছিলেন। ইংরেজ প্রতিনিধিরা তখন উপলব্ধি করলেন যে পাহাড় আর দুর্গম জঙ্গলে ঘেরা এই বিশাল জেলাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে হলে এই বিরাট বড় জেলাকে ছোট ছোট ভাগে ভাঙতে হবে। কেবল তাই নয়, বিশাল এলাকা জুড়ে অবস্থিত জঙ্গলমহল জেলায় ফের যাতে বিদ্রোহের পুনরাবৃত্তি না ঘটে, তাই জঙ্গলমহল জেলাকে ভেঙে আলাদা আলাদা জেলা তৈরির প্রস্তাব গৃহীত হলো। 1833 সালে সৃষ্টি হয় মানভূম জেলা, 1845 সালে সিংভূম জেলা, এরপর 1881 সালে গড়ে ওঠে বাঁকুড়া জেলা।
তখন মানভূম জেলা বিহার আর উড়িষ্যার সঙ্গেই যুক্ত ছিল। পরে বিহার ও উড়িষ্যা আলাদা প্রদেশে ভেঙে গেলে মানভূম জেলা বিহারের সঙ্গে যুক্ত হয়। তারপর দীর্ঘ আন্দোলনের ফলে 1956 সালে মানভূম থেকে পুরুলিয়া জেলার জন্ম হয়। অনেকেই এটাকে জেলাভাগের রাজনীতির এক চক্রান্ত বলেও মনে করেন। যদি বাংলার মানচিত্র দেখা যায় তাহলে মাত্র 78 বছর পর্যন্ত মানভূম জেলা বাংলার সঙ্গে যুক্ত ছিল, আর বিহারের মানচিত্রে ছিল 44 বছর। 54টি পরগনা নিয়ে চাকলা মেদিনীপুর অনেক আগে থেকেই ছিল। পরে আধুনিক মেদিনীপুর জেলা গঠিত হয়। একবিংশ শতাব্দীর গোড়ায় এসে সবথেকে বড় জেলা মেদিনীপুর জেলা আবার 2002 সালে দুটি ভাগে বিভক্ত হয়। পূর্ব দিকটা হয় পূর্ব মেদিনীপুর, আর পশ্চিমের অরণ্যে ভরা ভাগটা হয় পশ্চিম মেদিনীপুর জেলা। এইভাবেই আরও 15 বছর পর 2017 সালে পশ্চিম মেদিনীপুর জেলা আবার ভাগ হয়ে যায়, গড়ে ওঠে ঝাড়গ্রাম জেলা। এখন কথা হলো, তাহলে আজকের দিনে জঙ্গলমহল বলতে কোন জায়গাটাকে বোঝানো হয়? আচ্ছা, বীরভূম কিন্তু অনেক আগে থেকেই জঙ্গলমহলের মধ্যে পড়ে না, তবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম আর পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু ব্লক নিয়ে রয়েছে জঙ্গলমহল। ভাবতে পারছেন, একসময় যে বিশাল এলাকা জুড়ে জঙ্গলমহল জেলা ছিল, সেটাই সময়ের সঙ্গে কমতে কমতে এখন 23টা ব্লকে এসে দাঁড়িয়েছে। আর ভবিষ্যতে সেটাকেই বা বলতে পারে।